রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গল্প ল্যাবরেটরি। ল্যাবরেটরি যেখানে রবীন্দ্রনাথ তার প্রেম, বিবাহ এই সমস্ত কিছু সম্পর্কে তার একটা ভাবনা চিন্তাকে এখানে পোষণ করেছেন। আমরা আগে এক রাত্রি গল্প আলোচনা করেছি এবং এক রাত্রি গল্পের মধ্যেও রবীন্দ্রনাথের এই ধরনের একটা ভাবনা ছিল। আমরা প্রসঙ্গক্রমে সেটাও তুলে ধরব। তো যাই হোক, আজকের এই ল্যাবরেটরি যে গল্প নিয়ে আলোচনা, সেখানে আমরা তুলে ধরব এই গল্পের বিষয় কী আছে এবং রবীন্দ্রনাথ ঠিক কী বলতে চাইলেন। প্রথমেই বলি যে ল্যাবরেটরি গল্পটি সম্পূর্ণরূপে আবর্তিত হচ্ছে একটি ল্যাবরেটরি বা বিজ্ঞান গবেষণাগারকে কেন্দ্র করে, যার প্রতিষ্ঠাতা হচ্ছে নন্দকিশোর। এই নন্দকিশোরকে আমরা এই গল্পের নায়ক বলতে পারি, যদিও তার উপস্থিতি খুব অল্প সময়ের। পেশা ইঞ্জিনিয়ার নন্দকিশোর একটি রেলওয়ে প্রজেক্টের কাজ নিয়ে দুহাতে প্রচুর কাঁচা টাকা উপার্জন করেন এবং তার স্বপ্ন ছিল এমন একটি ল্যাবরেটরি বা বিজ্ঞান গবেষণাগার যেখানে বিশ্বের সমস্ত দামি দামি বৈজ্ঞানিক আবিষ্কার বা বৈজ্ঞানিক যন্ত্রপাতি থাকবে। এবং সেই সূত্রে আমরা রবীন্দ্রনাথের ভারতের বিজ্ঞান চর্চা নিয়ে একটা নিজস্ব ভাবনাও প্রকাশ পেতে দেখি। রবীন্দ্রনাথ সবসময় তার বিবিধ প্রবন্ধাদির মধ্যে তার শিক্ষা চিন্তা, তার ভাষা চিন্তা সব কিছুই আমাদেরকে তুলে ধরেছেন আমাদের কাছে। যেখানে রবীন্দ্রনাথ কখনো বা বলেছেন যে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব কতখানি, সেই দিকটিকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আবার কখনো বা তিনি এটাও দেখাতে চেয়েছেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো, তার উপযোগিতা কতখানি। ঠিক একইভাবে আমরা দেখতে পাবো যে এই যে গল্প ল্যাবরেটরি, সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমরা যে অনেক বেশি পুঁথিগত বিদ্যার দিকে পা বাড়াই, অথচ বৈজ্ঞানিক গবেষণা বা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিবিধ বৈজ্ঞানিক আবিষ্কার, বিবিধ যন্ত্রপাতি, হাতে কলমে তার শিক্ষা, এগুলো না হলে যে চলে না, আমরা যে সেই দিক থেকে বিশ্বের অন্যান্য দেশের থেকে পিছিয়ে, রবীন্দ্রনাথ সেটাও কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন। তাই তো তিনি বলতে পারেন, এই যে এক জায়গায় আমরা নন্দকিশোরের জবানিতেই প্রায় বক্তব্যটা পাই। উনি হেঁকে উঠে বলতেন, ক্ষমতা আছে আমাদের মগজে, অক্ষমতা আমাদের পকেটে। ছেলেদের জন্য বিজ্ঞানের বড় রাস্তাটা খুলে দিতে হলে বেশ চওড়া করে, এই ওর পণ। এটা হচ্ছে নন্দকিশোর সম্পর্কিত একটি ভাবনা চিন্তা বলা যেতে পারে, যেখানে আমরা নন্দকিশোর মনে করেছিলেন যে বিজ্ঞান চর্চার জন্য বৈজ্ঞানিক গবেষণাগার যন্ত্রপাতির প্রয়োজন আছে, সেটা আমাদের দেশে হয় না। ওই জন্যই রবীন্দ্রনাথ বলছেন যে এই পোড়া দেশে জ্ঞানের ভোজের উচ্ছিষ্ট নিয়ে সস্তা দরের পাত পাড়া হয়। ওদের দেশে বড় বড় যন্ত্র ব্যবহারের যে সুযোগ আছে, আমাদের দেশে না থাকাতেই ছেলেরা টেক্সট বুকের শুকনো পাতা থেকে কেবল এঁটো কাটা হাতড়িয়ে বেড়ায়। এই যে এঁটো কাটা হাতড়িয়ে বেড়ায়, অর্থাৎ উচ্ছিষ্ট রূপে যেটুকু বই পড়ে জ্ঞান অর্জন করা যায় সেটুকুই আমাদের দেশে আছে। কিন্তু এই নিয়ে তো বিজ্ঞানের সাধনা চলে না। যাই হোক, এখানেও রবীন্দ্রনাথের একটি ভাবনা চিন্তা আমরা পাই। যাই হোক, পেশায় নন্দকিশোর তিনি তার বৈজ্ঞানিক গবেষণাগার ল্যাবরেটরি রক্ষণাবেক্ষণের জন্য একজনকে জীবনে সঙ্গিনী হিসেবে গ্রহণ করেছিলেন। তার নাম সোহিনী। সোহিনী বাঙালি নন, পাঞ্জাবের মেয়ে। এবং তার মধ্যে আমরা দেখতে পাই যে নন্দকিশোর লক্ষ্য করেছিলেন ক্যারেক্টারের তেজ। রবীন্দ্রনাথ বলছেন যে কোষ্ঠী পাথর আছে ওর মনে, তার উপরে দাগ পড়ল একটা দামি ধাতুর। দেখতে পেলেন মেয়েটির ভিতর থেকে ঝকঝক করছে ক্যারেক্টারের তেজ। বোঝা গেল ও নিজের দাম নিজে জানে, তাতে একটু মাত্র সংশয় নেই। নন্দকিশোর অনায়াসে বললে, দেবো টাকা, দিলে 7,000 বুড়ি আইমাকে। অর্থাৎ এক প্রকার রফা করেই আমরা বলতে পারি নন্দকিশোর সোহিনীকে তার জীবনে গ্রহণ করেছিল। সোহিনীর যা ধার দেনা ছিল, সেই ধার দেনা শোধ করে দিয়েছিলেন নন্দকিশোর। এটা সোহিনীর নন্দকিশোরের কাছে দাবিও ছিল বলা যায়। তার বিনিময়ে কী হবে না, নন্দকিশোরের সঙ্গিনী হবেন সোহিনী। অর্থাৎ সম্পূর্ণ একটা বোঝাপড়া করেই নন্দকিশোর সোহিনীকে জীবনে গ্রহণ করেছিলেন। কারণ নন্দকিশোর সোহিনীর মধ্যে একটা দৃঢ় ব্যক্তিত্ব, একটা ক্যারেক্টারের তেজ লক্ষ্য করেছিলেন। যে মেয়ে সকলকে ঘোল খাইয়ে অনায়াসে নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারে, যে কাজ তার দায়িত্ব তার হাতে দেওয়া হবে, সেই দায়িত্বকে সে অনায়াসে পালন করতে পারবে, সেই মেয়ের চরিত্রগত দিক থেকে তার দৈহিক আকর্ষণ বা তার বলা যেতে পারে কামনা বাসনার যে স্তর,
সেখানে সে বহু পুরুষের সঙ্গেই তার সহজ সম্পর্ক, সেখানে যেন কোনো তার রাগ ঢাক নেই, সবটাই নন্দকিশোর জানে। কিন্তু তারপরও নন্দকিশোর তার যে জায়গাটায় লক্ষ্য করেছিল তা হলো সেই মেয়েটির মধ্যে কোনো খাত ছিল না, অর্থাৎ মেয়েটির কাছে কোনো ছলা কলা নেই, সে স্পষ্ট, তার যা কিছু ভাবনা যা কিছু সেখানে কোনো ভনিতা নেই। এই যে সহজ সরল অকপট একটা চরিত্র বৈশিষ্ট্য এবং ক্যারেক্টারের তেজ, যে দৃঢ়তা ব্যক্তিত্ব তার মধ্যে সে লক্ষ্য করেছিল, তাতে নন্দকিশোর তার জীবনের যে লক্ষ্য ল্যাবরেটরি, তাতে তার মনে হয়েছিল যে সেই ল্যাবরেটরিকে যদি কেউ রক্ষণাবেক্ষণ করতে পারে তবে সেটা সোহিনীই পারবে। ফলে নন্দকিশোর সোহিনীকে জীবনে গ্রহণ করেন। যদিও নন্দকিশোর সোহিনীকে বিবাহ করেছিলেন কিনা, অর্থাৎ যাকে বিবাহ বলি আমরা, সেই বৈবাহিক কোনো আচার অনুষ্ঠান তার জীবনে ঘটেছিল কিনা সেই নিয়ে বন্ধুদের যা কিছু জিজ্ঞাস্য, সেখানে নন্দকিশোর কিন্তু এক প্রকার চুপি থেকেছে, অর্থাৎ যাকে ঠিক বিবাহ বলে সেই বিবাহ কিন্তু হয়নি। এরপর নন্দকিশোর সোহিনীর জীবনে আসে এবং সোহিনী নন্দকিশোরের জীবনে আসে। ল্যাবরেটরিকে নিয়ে আমরা দেখতে পেলাম নতুন পর্ব শুরু হলো, যেখানে নন্দকিশোর মারা যাচ্ছেন এবং সেই ল্যাবরেটরির দায়িত্ব এসে পড়ছে সোহিনীর ওপর। সোহিনীর মেয়ে, আমরা একটি দেখতে পাই যে সোহিনীর একটি মেয়ে আছে নীলা। নীলার জন্য পাত্র খোঁজা এবং ল্যাবরেটরিকে রক্ষণাবেক্ষণের জন্য একটা ভবিষ্যৎ, একটা উত্তর প্রজন্মকে অনুসন্ধান করা, একজন ভবিষ্যৎকে সন্ধান করা, যেহেতু তাদের কোনো সন্তান নেই, অর্থাৎ কোনো ছেলে নেই, তাই তেমন একজন পাত্র খুঁজতে গিয়ে বিজ্ঞানের ছাত্র রেবতীকে তিনি অধ্যাপকের সূত্র ধরে তাকে তিনি খোঁজ পান। কিন্তু সেই রেবতী তাকে তিনি তার মেয়ের সঙ্গে শেষ পর্যন্ত বিবাহ দেবার সিদ্ধান্ত থেকেও পিছিয়ে গেলেন, কারণ তিনি দেখেছিলেন, সোহিনী দেখেছিলেন যে তার মেয়ে নীলার মধ্যে যতখানি একটি পুরুষকে অনুপ্রাণিত করবার ক্ষমতা থাকা দরকার, সেই ক্ষমতা অপেক্ষা অনেক বেশি আছে তাকে কামনা মদিরতার একেবারে অতলে নামিয়ে নিয়ে আসা। ফলে সেই মেয়ের সঙ্গে যদি রেবতীর সম্পর্ক অর্থাৎ বিবাহ সম্পর্ক তৈরি হয়, তাহলে বিজ্ঞান গবেষণাগারটিকে আর টিকানো সম্ভব নয়। তাই সোহিনীর নতুন পরিকল্পনা যে সে তার সমস্ত সম্পত্তি, নন্দকিশোরের ফেলে রাখা স্থাবর অস্থাবর, তার ল্যাবরেটরি, সমস্ত কিছুই সে রেবতীর নামে লিখে দেবে, অথচ সে রেবতীর সঙ্গে কিন্তু তার মেয়ের বিবাহ দেবে না। অর্থাৎ এখানেও আমরা বুঝতে পারি যে স্বামীর ল্যাবরেটরিটা কতখানি ইম্পর্টেন্স, কতখানি গুরুত্ব পেয়েছে সোহিনীর কাছে। মেয়ের সঙ্গে তার রেবতীর বিবাহ না দিলেও রেবতীর হাতেই তিনি সব কিছু সমর্পণ করবেন। এই যে ছেলেটির সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু যার প্রতি তার বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, যার প্রতি মনে হয়েছে যে সে একটি উপযুক্ত ছাত্র, বিজ্ঞান গবেষণাগারটিকে রক্ষণাবেক্ষণ করতে পারবে, তাই তার হাতেই তিনি সমস্ত সম্পত্তি তুলে দিতে চেয়েছেন। কিন্তু তার অনুপস্থিতিতে, অর্থাৎ সোহিনীর অনুপস্থিতিতে আমরা দেখতে পাই সে যখন আইমাকে দেখতে চলে যায়, তখন সেই অনুপস্থিতির সুযোগ নিয়ে আমরা দেখতে পাই সোহিনীর মেয়ে নীলা কেমন করে রেবতীকে তার রূপ দিয়ে, তার যৌবন দিয়ে, কামনা মদিরতা দিয়ে তাকে নিচে নামিয়ে আনে, যেটা রেবতীর কাছ থেকে প্রত্যাশা করেননি সোহিনী। ফলে সোহিনী শেষ পর্যন্ত রেবতীকেও তার ল্যাবরেটরি বা বিজ্ঞান গবেষণাগার থেকে সরিয়ে আনেন। এখানে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন করে একটি মেয়ের সাধনাকে দেখাচ্ছেন, যার কাছে তার জীবনের সমস্ত লক্ষ্য, সমস্ত সাধনা সবটাই আলোড়িত হয়েছে একটি মাত্র ক্ষেত্রকে ঘিরে, তা হচ্ছে তার স্বামীর ফেলে রেখে যাওয়া ল্যাবরেটরি, যে ল্যাবরেটরি ছিলেন তার স্বামীর ধ্যান জ্ঞান। আমরা এই প্রসঙ্গে দেখতে পাই যে তার কিছু কথাবার্তার অংশ যদি তুলে ধরি, যেখানে চৌধুরীকে তিনি বলছেন, সোহিনী দেখুন চৌধুরী মশাই, রেখে দিন ফিলোসফি, মানব না আপনার অদৃষ্ট, মানব না আপনার কার্যকারণের অমোঘ বিধান। যদি আমার ল্যাবরেটরির পরে কারো হাত পড়ে, আমি পাঞ্জাবের মেয়ে, আমার হাতে ছুরি খেলে সহজে, আমি খুন করতে পারি, তা সে আমার নিজের মেয়ে হোক আর আমার জামাই পদের উমেদার হোক। তারপর রবীন্দ্রনাথ বলছেন, ওর শাড়ির নিচে ছিল কোমরবন্ধ লুকানো, তার থেকে ধাঁ করে এক ছুরি বের করে আলোয় ঝলক খেলিয়ে দিয়ে গেল, বললে তিনি আমাকে বেছে নিয়েছিলেন, আমি বাঙালি মেয়ে নই, ভালোবাসা নিয়ে কেবল চোখের জল ফেলে কান্নাকাটি করি নে, ভালোবাসার জন্য প্রাণ দিতে পারি, প্রাণ নিতে পারি, আমার ল্যাবরেটরি আর আমার বুকের কলিজা, তার মাঝখানে রয়েছে এই ছুরি। এখানে দেখতে পাই যে অধ্যাপক চৌধুরীকে নিয়ে, যে অধ্যাপক চৌধুরী তাকে রেবতীর সন্ধান দিয়েছিল, সেই রেবতী যখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে,
তার মেয়ে যখন তার পক্ষে নেই, তখন সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে সে অনায়াসে বলতে পারে যে তার ছুরি হাতের অনায়াসে খেলে যেতে পারে সমস্ত শত্রুদের বিরুদ্ধে, যারা ল্যাবরেটরিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা দেখেছি জায়গা জমি নিয়ে নন্দকিশোরের মৃত্যুর পর যখন নানা ঝামেলা হয়, আইনি জটিলতা হয়, তখন সোহিনী কেমন করে বুদ্ধি দিয়ে এবং প্রয়োজনে দৈহিক প্রলোভন পর্যন্ত দিয়ে, এখানে তার কোনো বাধা নেই, দেহকে, রূপকে সে অনায়াসে ব্যবহার করতে পারে। কিন্তু তার কাছে সতীত্ব শব্দটির অর্থ দেহের রূপ যৌবনকে অন্যের থেকে আড়াল রাখা, স্বামীর প্রতি একনিষ্ঠ হয়ে সেই দেহরূপ যৌবন শুধু স্বামীর প্রতি নিবেদন করা, এই সমস্ত তথাকথিত শব্দগুলোর মধ্যে কিন্তু ব্যাপারটাকে তিনি বেঁধে রাখেননি। সোহিনীর কাছে তার জীবনের আদর্শ হচ্ছে তার স্বামী তাকে যে কার্যের ভার নিয়ে জীবনে গ্রহণ করেছিল, আর তার ল্যাবরেটরিকে রক্ষণাবেক্ষণ করা, সেই ল্যাবরেটরিকে রক্ষণাবেক্ষণ করতে প্রয়োজনে অন্য পরপুরুষের সঙ্গে দৈহিক মেলামেশাতেও তার কোনো বাধা নেই। কারণ সে একটি মাত্র খুঁটি বা একটি জায়গাতেই সে নিজেকে সতীত্বের প্রমাণ দিতে চেয়েছে, তা হলো তার সতীত্ব তার স্বামীর বিজ্ঞান গবেষণাগার বা ল্যাবরেটরিটিকে রক্ষা করা। সেই কার্যে যদি সে সফল হয়, তবে দৈহিক সূচিতা নিয়ে তার কোনো প্রশ্নচিহ্ন নেই, সেখানে সে অবাধ মেলামেশা করতে পারে। আবার এই দৈহিক সূচিতা, এই দেহ, এই রূপ, এই যৌবনকে ব্যবহার করে সে মানুষও চিনতে পারে। সে একদিন এইভাবেই পাঞ্জাবে বসে চিনে নিয়েছিলেন নন্দকিশোরকে, যে নন্দকিশোর অন্যদের থেকে আলাদা। সে এইভাবেই চিনে নিতে পেরেছিল অধ্যাপক চৌধুরীকেও। তাই চৌধুরীর গালে চুমু দিলেও শেষ পর্যন্ত চৌধুরীকে সে প্রণাম করেছে। সে বুঝে নিয়েছে চৌধুরী মানুষটা কামনা মদিরতা নিয়ে তার কাছে শুধু আসে না, সে বারবার তার কাছে এসেছে তার ক্যারেক্টারের তেজ, যে ক্যারেক্টারের তেজ একদা নন্দকিশোর তার মধ্যে লক্ষ্য করেছিল, সেই ক্যারেক্টারের তেজের টানেই কিন্তু তার কাছে ছুটে আসতো চৌধুরী। ফলে চৌধুরীকে প্রণাম করেছে। সে ভুল বুঝতে পেরেছে যে চৌধুরী লোকটি তার দৈহিক প্রলোভন নিয়ে শুধু তার কাছে আসে না। ফলে সে শেষ পর্যন্ত সমস্ত মলিনতাকে যেন দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চৌধুরীর কাছে যখন সে চৌধুরীকে প্রণাম করে, তখন সব কিছুর ঊর্ধ্বে সে যেন চলে যায়। তার ভেতরের মানুষটা চৌধুরীকে যেন পরীক্ষা করে তার সিদ্ধান্তে চলে আসে। যাই হোক, তো এই গল্প আমরা দেখতে পাই সম্পূর্ণরূপে আবর্তিত হচ্ছে একটি মাত্র ক্ষেত্রকে নিয়ে, তা হচ্ছে ল্যাবরেটরি, এবং তার রক্ষণাবেক্ষণের একমাত্র কর্ত্রী হচ্ছেন আমাদের সোহিনী, যে শেষ পর্যন্ত তার মেয়ে কিংবা যার ওপর সমস্ত দায়িত্ব দিতে চেয়েছিল সেই রেবতী, সবাইকে সে দূরে সরিয়ে দিয়েছে। তার বেঁচে থাকার অবলম্বন তার স্বামী নন্দকিশোরের ফেলে যাওয়া ল্যাবরেটরি। আসলে আমরা এবার যদি গল্পটার মূল কথা বা বক্তব্যে আসতে চাই, তাহলে আমরা যে বিষয়গুলো এই গল্পের মধ্যে পাই তা হচ্ছে রবীন্দ্রনাথের নারী সম্পর্কিত ভাবনার একটা দিক, বিবাহ সম্পর্কিত ভাবনার একটা দিক, দাম্পত্য সম্পর্ক কিংবা সহধর্মিণী শব্দটির যে অর্থ, এই নিয়ে রবীন্দ্রনাথ এক নতুন কিছু বার্তা আমাদের দিলেন। গল্পের নাম ল্যাবরেটরি, ল্যাবরেটরিকে ঘিরেই তো সমস্ত গল্প ঘটনাধারা আবর্তিত হয়েছে। কিন্তু এই ল্যাবরেটরির অর্থ কী? তা বিজ্ঞান গবেষণাগার, যেখানে নিত্য নতুন আবিষ্কার হয়, মানুষ উঁত পেতে বসে থাকে সেখানে কোন নতুন আবিষ্কারটা হলো তা জানার জন্য। এই গল্প ল্যাবরেটরিকে ঘিরে আবর্তিত হয়েছে, তাই গল্পের নামকরণ ল্যাবরেটরি। অন্য দিক থেকেও আমরা ভাবতে পারি যে রবীন্দ্রনাথ তার নিজস্ব মনোজগতে, তার নিজস্ব বিজ্ঞান গবেষণাগারে, যেখানে তিনি মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে, সম্পর্ককে নিয়ে নতুন নতুন গবেষণা করে যাচ্ছেন, রবীন্দ্রনাথের সেই নিজস্ব গবেষণাগারে তিনি নারী সম্পর্কে এবং সতীত্ব ধর্ম সম্পর্কে এক নতুন তথ্য আমাদের কাছে যেন আবিষ্কার করে শোনালেন, যেখানে তিনি বলতে চাইলেন যে নারী পুরুষের সাধনার পথে কখনো বাধা নয়। আমরা আমাদের পুরাণে দেখতে পাবো যে কোনো তপস্বী পুরুষের ধ্যান ভঙ্গের জন্য আমরা দেখেছি অনেক সময় ব্যবহার করা হয়েছে নারীকে। নিত্যরতা কোনো নারী, কোনো নটি, সে তার রূপ দিয়ে, তার নৃত্য দিয়ে, তার দৈহিক প্রলোভন দিয়ে সে কোনো সিদ্ধ পুরুষকে তার সাধনার পথে বাধা তৈরি করতে চেয়েছে। রাক্ষস শ্রেণী কখনো কখনো দেবতাদের ধ্যান ভাঙাবার জন্য এই ধরনের নারীকে ব্যবহার করবার প্রচেষ্টা আমরা বিভিন্ন কাহিনীর মধ্যে, পৌরাণিক কাহিনীর মধ্যে পাই। অর্থাৎ নারী পুরুষের সাধনার পথে বাধা বা প্রতিবন্ধকতা স্বরূপ। রবীন্দ্রনাথ এই ভাবনাটাকে ভেঙে দিতে চাইছেন। নারীও যে পুরুষের সাধনার পথে যোগ্য সঙ্গিনী হতে পারে, তার সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সহায়ক হতে পারে, সেটাকে রবীন্দ্রনাথ এখানে যেন প্রতিষ্ঠিত করলেন সোহিনীর মতো একটি নারী চরিত্রকে আশ্রয় করে। সোহিনী পাঞ্জাবের মেয়ে, অবশ্য বাঙালির কাছে সে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। বাঙালিদের জীবনে, বাঙালিদের ধর্ম ও সংস্কার অনুযায়ী নারী, বিবাহিত নারীর ধর্মই হচ্ছে পতির ধর্ম, তার ধর্ম। কিন্তু পতির ধর্ম মানে সেখানে আমরা অনেকটা এইরকম ভাবি যে শাঁখা পলা পরে সে বিবাহিত জীবন পালন করবে,
স্বামীর মৃত্যুর পর বৈধব্যের জীবন পালন করবে, এটাই তার কাছে সতীত্বের পরাকাষ্ঠার পরিচয়, এটাই তার কাছে পতিব্রতার ধর্ম। হ্যাঁ, কিন্তু সতীসাধ্যী নারী কিংবা সহধর্মিণীর জীবনের গুণগুলো যে শুধু এটা নয়, রবীন্দ্রনাথ সেটাই আমাদের কাছে তুলে ধরতে চাইলেন যে তার সার্থকতা স্বামীর কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। স্বামীর ধর্মে সমধর্মী হওয়ার মধ্যেই সে সহধর্মিণী হতে পারে। সহধর্মিণী অর্থাৎ সমান ধর্ম যার, অর্থাৎ স্বামীর যে ধর্ম সেই ধর্মে যে দীক্ষিত এবং স্বামীর কাজকে এগিয়ে নিতে পারে যে নারী, তিনিই তো যথার্থ সহধর্মিণী। এখানে আমরা ল্যাবরেটরি গল্পে সোহিনীকে সেই চরিত্রে দেখি। দেহ নিয়ে সে কোনোদিনও কোনো রকম তার ছোদমার্গিতা নেই, কিন্তু সেখানে সে আপাতভাবে আমাদের সমাজের নিয়ম নিষ্ঠার কাছে, নীতির কাছে সে হয়তো শূন্য পাবে, কিন্তু রবীন্দ্রনাথ তাকে জিতিয়ে দিয়েছেন তার স্বামী নন্দকিশোরের যে গবেষণাগার ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিকে রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব একদা নন্দকিশোর সোহিনীর হাতে দিয়েছিল, সোহিনী কিন্তু সেখানে কোনো কার্পণ্য করেনি। সেই গবেষণাগারকে সে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে এবং সারা জীবন সেটাই তার কাছে জীবনের ধ্যান জ্ঞান পূজার মন্দিরের মতো, যার কাছে সোহিনী ধূপ ধুনো দিয়ে পুজো করতে চেয়েছে, যাকে সমস্ত ঝড়ঝাপটা থেকে আগলে রাখতে চেয়েছে। অর্থাৎ সহধর্মিণীর অর্থ যে স্বামীর ধর্মে যার দীক্ষা, স্বামীর কর্তব্য কর্ম, স্বামীর কাজকে জীবনের সাধনা করে নিয়েছেন যে নারী, তিনিই তো সহধর্মিণী। এই গল্পে সোহিনীকে রবীন্দ্রনাথ সেই জায়গায় বসাতে চেয়েছেন। ফলে সোহিনী পতিব্রতা নারীর যে চিরন্তন আদর্শ তা থেকে ভ্রষ্টা হলেও সে স্বামীর কর্তব্য দায়িত্ব, স্বামীর সাধনার পথে যোগ্য সহযোগিনী হিসাবে কিন্তু সে যথার্থ সহধর্মিণী হতে পেরেছে। এবং তাই জন্য বিধবা হয়েও সে কিন্তু কোনো বৈধব্যের জীবন যাপন যা বাঙালি মেয়েরা করে, সে কিন্তু সেই পথে পা বাড়ায়নি, বরং সমস্ত টাকা পয়সা সে জমিয়ে রেখেছে শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণাগারটাকেই রক্ষণাবেক্ষণ করবার জন্য। পরকালের কর্ম বা পরকালটাকে নিশ্চিত করবার জন্য ধর্মের জন্য দান করা, ধর্মীয় ক্ষেত্রে দান করা, এগুলোতে সে কিন্তু এগিয়ে যায়নি, পা বাড়ায়নি। এখানেই সোহিনী কিন্তু একটা বাঙালি নারীর, যে বাঙালি নারী সবসময় কেঁদে কেটে পড়ে, যে বাঙালিরা কি বলা যেতে পারে, যে বাঙালিরা শুধুই কাঁদতে পারে, স্বামীর পায়ে মাথা ঠেকাতে পারে, অথচ স্বামীর ধর্মে যদি না দীক্ষা থাকে, স্বামীর আদর্শে যদি না বিশ্বাসী হওয়া যায়, তাহলে সহধর্মিণী হওয়া যায় না। সোহিনী সেই সহধর্মিণীর আদর্শ স্থাপন করেছেন। আসলে বিবাহ সম্পর্কে